শহরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে কিন্তু বহু প্রাচীন মন্দির। আর আজকে এসেছি কলকাতা থেকে একটু দূরে অবস্থিত একটি শিব মন্দিরে। আজকে যে মন্দিরটা এসেছি তার নাম কিন্তু তোমরা হয়তো আজকে প্রথমবারের জন্য শুনবে অনেকেই। আজকে এসেছি ষান্ডেশ্বর শিব মন্দিরে। এই মন্দিরে তোমরা আসবে কিভাবে, মন্দির কোথায় অবস্থিত, এই মন্দির কটা থেকে কটা খোলা থাকে এবং এই মন্দিরের সম্পূর্ণ ইতিহাস শেয়ার করব আজকে এই ভিডিওর মাধ্যমে। চলে এসেছে কিন্তু একদম মন্দিরের সামনে, আর এই রয়েছে কিন্তু মন্দিরের মেন দুয়ার। এখান থেকেই কিন্তু আমরা এখন প্রবেশ করব। কিন্তু একদম মন্দিরের ভিতরে, আর ঢুকতেই ডান দিকে রয়েছে কিন্তু বেশ কিছু মন্দির রয়েছে। গণেশ মন্দির, সেই রয়েছে নারায়ণ দেবের এই মন্দিরটি, এবং তার ঠিক পাশেই রয়েছে ষড়ভুজা মহাপ্রভুর এই মন্দিরটি। এই মন্দিরগুলো ঠিক ডান দিকেই রয়েছে কিন্তু ষষ্ঠী দেবীর এই মন্দিরটিও। এই মন্দির চত্বর থেকে এগিয়ে এসেই কিন্তু দেখতে পাবে হলো এই মূল মন্দিরটি। এটি কিন্তু বিশাল বড়, দেখতেই পাচ্ছ। আর সামনের যে চত্বরটা তোমাদেরকে যদি দেখাই, বেশ কিন্তু বড় চত্বর রয়েছে মন্দিরের। আর চারিপাশে কিন্তু বহু মন্দির ছড়িয়ে ছিটিয়েও রয়েছে, সেগুলো তোমার সাথে শেয়ার করব। আগে যাব হলো মেন মন্দিরে, আর মেন মন্দিরের ঠিক পিছনেই রয়েছে কিন্তু ভাগীরথী গঙ্গা। তাই এরকম ভাবে কিন্তু চূড়া বিশিষ্ট করে সম্পূর্ণ মন্দিরটি তৈরি। আর একদম কিন্তু উপরের চূড়ায় কিন্তু রয়েছে এরকম ত্রিশূল। আর এই ষান্ডেশ্বর শিব মন্দির প্রায় 500 বছরেরও বেশি প্রাচীন। ষান্ডেশ্বর শিব মন্দির হুগলি জেলার চুঁচুড়ায় ভাগীরথী গঙ্গার তীরে অবস্থিত। ভাগীরথী গঙ্গা থেকেই কিন্তু বাবা ষান্ডেশ্বরকে উদ্ধার করা হয়েছিল, মানে স্বপ্নাদেশে তোলা হয়েছিল এই গঙ্গা থেকেই। তারও একটা খুব সুন্দর ইতিহাস রয়েছে, একদম শেষে তোমাদের সাথে সেটাও শেয়ার করব। জাস্ট দেখো কত মানুষ কিন্তু এখান থেকে জল নিয়েই বাবার মাথায় অর্পণ করেন। চলো তাহলে মূল গর্ভগৃহ থেকে ঘুরে আসার কি রয়েছে কিন্তু বাবার মূল গর্ভগৃহ। দেখতে পাচ্ছ লেখা রয়েছে শ্রী শ্রী ষান্ডেশ্বর দেব জিউ মন্দির। ডান পাশে তোমরা কিছু সময়সূচি এবং নিয়মাবলীগুলো দেখতে পাবে। জাস্ট সময়সূচি রয়েছে, মন্দির কটা থেকে খোলে এবং তোমরা ধূপ দ্বীপ কোথায় জ্বালবে, এগুলো কিন্তু মেনে তবেই কিন্তু মন্দির চত্বরে সবকিছু করতে হবে। এই রয়েছে বাবার মূল গর্ভগৃহ, আর এই রয়েছে কিন্তু সেই বাবার ব্রহ্মশিলা। আর এই বাবার ব্রহ্মশিলাই ভাগীরথী গঙ্গা দিয়ে কিন্তু তোলা হয়েছিল বাবার স্বপ্নাদেশেই। আর তোমরা যদি কেউ বাবাকে পুজো দিতে চাও, তার জন্য কিন্তু মন্দিরের ভিতরে এরকম পুরোহিত সব সময়ই থাকেন। তোমরা কিন্তু ওনার কাছে অনায়াসে বাবার পুজো দিয়ে নিতে পারবে। মন্দিরে পুজো দেবে ভাবছো, তাদের জন্য বলে রাখি বাইরে খুব একটা কিন্তু পূজা সামগ্রীর দোকান নেই। পুজো পার্বণ এবং চৈত্র মাসে যেহেতু গাজন উৎসব অনেক বড় করে হয় এখানে, তখন কিন্তু প্রচুর জনসমাগম হয়, সঙ্গে কিন্তু প্রচুর দোকানপাটও থাকে। কিন্তু তোমরা যদি অন্য সময় আসো, তার জন্য যদি পূজা সামগ্রী ক্যারি করো, সেটাই তোমাদের জন্য বেটার হবে। আর জল অর্পণ করার জন্য তো ভাগীরথী গঙ্গা রয়েছে, ওখান থেকে তোমরা জল তুলে বাবার মাথায় অনায়াসে অর্পণ করতে পারবে। আর বাবাকে জল অর্পণ করার সময় ভোর 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত। রথযাত্রার পরের দিন ষান্ডেশ্বর বাবার আবির্ভাব দিবস হিসাবে প্রতি বছরই উদযাপন হয়। আর এই ষান্ডেশ্বর বাবার মন্দির কিন্তু সংস্করণের কাজ চলছে। তোমরা যদি কেউ অনুদান দিতে চাও, এই ডিটেলস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারগুলোতে কিন্তু অনায়াসে প্রদান করতে পারো। মূল মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই নাট মন্দিরটি। ষান্ডেশ্বর বাবার মূল গর্ভগৃহ তো তোমাদেরকে দর্শন করালাম, কিন্তু এই বাবার মন্দিরের এবং বাবার প্রতিষ্ঠার পিছনে রয়েছে কিন্তু একটি অদ্ভুত ইতিহাসও।
চলো সেটা তোমাদেরকে শেয়ার করে দিই। ১৬০০ শতকের প্রথম দিকে নিম্ন শ্রেণীভুক্ত মানুষের বসবাস ছিল এই সন্নিকস্থ গ্রামে। আর সেই গ্রামে বসবাস করতেন দিগম্বর হালদার নামে এক ব্রাহ্মণ। আর তিনি ছিলেন ভীষণভাবে শিব ভক্ত। একবার তিনি পরপর ৩ রাত্রি শিবের স্বপ্নাদেশ পান। স্বপ্নাদেশে বাবা আদেশ দেন এই শ্মশান সংলগ্ন অঞ্চলে ভাগীরথী নদীর জলে তিনি নিমজ্জিত রয়েছেন। স্বপ্নাদেশ পেয়ে তিনি আষাঢ় মাসের শুক্লা তৃতীয়ার রথযাত্রার পরের দিন রাতেই প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যেও দিগম্বর হালদার সহ তার ২ পুত্র ও ২ ভাই এবং নীলকরমণি জেলের সহযোগিতায় এই নদীর জল থেকে উদ্ধার করেন এই শিবশিলাটি। তার সাথে ছিল ৭টি ভৈরব, ২টি ত্রিশূল, একটি বাণ এবং একটি তাম্রফলক উঠে আসে গঙ্গার জল থেকে। আর এই তাম্র ফলকটিতেই ছিল শিবলিঙ্গের পূর্ব পরিচয় সহ পূজার সমস্ত বিধি নিয়ম লিপিবদ্ধ করা, আর যা বর্তমানে কাশীর হিন্দু বিশ্ববিদ্যালয়ে রক্ষিত। দিগম্বর মহাশয়ের ইচ্ছা ছিল এই শিবলিঙ্গটি তিনি তার নিজ গৃহে প্রতিষ্ঠা করবেন, কিন্তু সারা রাতে ধকলে সকলেই প্রায় ক্লান্ত হয়ে পড়েন এবং ওই স্থানে শিবলিঙ্গটি রেখে যান। তখন শিবলিঙ্গটি সেখানেই নিজ স্থানে প্রতিষ্ঠা হয়ে যায়। বহু চেষ্টার পরেও শিবলিঙ্গটি সেখান থেকে আর পুনঃস্থাপন করা সম্ভব হয়নি। তখন হতাশ হয়ে দিগম্বর হালদার ও তার সহযোগীরা ফিরে যান। পরের রাত্রিতে তিনি আবারও স্বপ্নাদেশ পান ওই পবিত্র শ্মশান ক্ষেত্রেই সেই শিবলিঙ্গটি প্রতিষ্ঠা হতে চান। স্বপ্নাদেশ পেয়ে দিগম্বর হালদার পরদিন সকালেই জঙ্গল পরিষ্কারের কাজ শুরু করেন এবং প্রতিষ্ঠিত শিবলিঙ্গর বিপরীতেই একটি কুটির তৈরি করে সেখানেই থাকতে শুরু করেন। সঙ্গে নিষ্ঠা ভরে পূজা অর্চনাও শুরু করেন। তারপর থেকেই বংশানুক্রমে এই হালদার পরিবারের সদস্যরাই ষান্ডেশ্বর বাবার সেবা করে আসছেন। ষান্ডেশ্বর শিবলিঙ্গের সেই তাম্রফলক থেকে জানা যায় বাবা ছিলেন মগধের এক নগরের রাজবংশের গৃহদেবতা এবং সেই বংশের রাজা মলি, হনুমন্ত, নীলপাত্র ভান্ডারী, মদন ভগবত ও দ্বারপালক ছিলেন পরম শিব ভক্ত। তাই আজও চৈত্র সংক্রান্তির দিন গাজনের সময় শিব ভক্ত ৭ জন সন্ন্যাসী গাজনের সমস্ত আচার অনুষ্ঠান সম্পন্ন করে থাকেন। আর এখানে তন্ত্র বা বৈদিক মতে নয়, ষান্ডেশ্বর শিবের নিজস্ব সিদ্ধ মন্ত্রে পূজা অর্চনা হয়ে থাকে। প্রবেশ করতে তোমাদেরকে দেখিয়েছিলাম, আশেপাশে কিন্তু আরো প্রচুর মন্দির রয়েছে। চলো সেগুলো একে একে দর্শন করে নেওয়া যাক। মূল গর্ভগৃহের ঠিক পাশেই প্রথম রয়েছে কিন্তু বাবা ভৈরবনাথের এই শিলাগুলি। বাবার সাথে সাথে কিন্তু এই শিলাগুলো বাবার সাথেই উদ্ধার করা হয়েছিল। ভৈরবনাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে শ্রী শ্রী যোগাদ্দা দুর্গা মাতার মন্দির। এই মা বিপত্তারিণী ৫১ পীঠ ক্ষীরগ্রামে মা যোগাদ্দা স্বপ্নাদেশে কিন্তু এখানে প্রতিষ্ঠিত হয়েছে। যোগাদ্দা মন্দিরের ঠিক পাশে রয়েছে শ্রী বঙ্কু বিহারী মন্দির। ভিতরে রয়েছে রাধা কৃষ্ণের একটি সুন্দর বিগ্রহ। তার ঠিক পাশেই রয়েছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার এই মন্দিরটি। নাট মন্দিরের ঠিক পাশেই রয়েছে শ্রী শ্রী ওলাইচণ্ডী মায়ের এই মন্দিরটি। আর এই ষান্ডেশ্বর মন্দির কিন্তু সপ্তাহে প্রত্যেক দিনই ওপেন থাকে। মন্দির খোলা থাকে ভোর ৫টা থেকে দুপুর ১:৩০ পর্যন্ত এবং বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত। মূল গর্ভগৃহের পাশেই রয়েছে এই যে ভোগের ঘর। যে কোনো অনুষ্ঠান, পুজো পার্বণের সময় কিন্তু এখান থেকে ভোগ গ্রহণও তোমরা করতে পারবে। গঙ্গার পাড়ে বাদিকেই তোমরা দেখতে পাবে হলো এই বজরংবলীর মন্দিরটিও। পিছনেই রয়েছে মাতা অন্নপূর্ণা দেবীর মন্দির। তার ঠিক পাশেই রয়েছে কিন্তু আরো একটি শিবলিঙ্গ মন্দির। পাশেই রয়েছে এরকম একটি যজ্ঞকুণ্ড, আর তার সামনে রয়েছে লোকনাথ বাবার এই মন্দিরটি। সঙ্গে কিন্তু মা তারাও ভিতরে বিরাজমান। আর বজরংবলী মন্দিরের ঠিক অপোজিট সাইডে রয়েছে কিন্তু এই রাম সীতা মন্দির। এই ষান্ডেশ্বর মন্দিরে গাজন উৎসব নিয়েও রয়েছে একটি সুন্দর ইতিহাস। কথিত আছে ১৮০৩ খ্রিস্টাব্দের সময় চুঁচুড়ায় ওলন্দাজদের একটি প্রতিপত্ত ছিল। সেই সময় ওলন্দাজদের গভর্নর গাজন ক্রিয়া অনুষ্ঠানে ঢাক বাজানো নিষিদ্ধ করেন এবং বলেন, আমার দেওয়া বাণের ওপরে কোনো সন্ন্যাসী ঝাঁপ দিয়ে যদি অক্ষত থাকেন
তবেই ষান্ডেশ্বর বাবাকে রাখবেন, নতবা আবারও তাকে গঙ্গার জলে ভাসিয়ে দেবেন। এরপর অলৌকিকভাবে এক সন্ন্যাসী বানের ওপরে ঝাঁপ দেন এবং অক্ষত থাকেন, আর গভর্নরের দেয়া সেই বান 3 টুকরো হয়ে ভেঙে যায়। আর এতেই গভর্নর সাহেব ভীত হন এবং বাবাকে একটি ব্রোঞ্জের পঞ্চমুখ ও 2টি পিতলের ঢাক উৎসর্গ করেন, যা গাজনের সময় আজও বাজানো হয়ে থাকে। এবং গভর্নর সাহেব সরকারি হুকুমও জারি করেন, কেউ বা কোনোদিনই এই ঢাককে বাজানো বন্ধ করতে পারবেন না। এই ষান্ডেশ্বর শিব মন্দিরে তোমরা আসবে কিভাবে? হাওড়া থেকে ব্যান্ডেল, কাটোয়া সঙ্গে কিন্তু বর্ধমানগামী যে কোনো ট্রেন ধরে তোমাদেরকে আসতে হবে হলো চুঁচুড়া স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে তোমাদেরকে ট্রেন নামাবে। তোমাদেরকে ওভারব্রিজ ধরে আসতে হবে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা বাদিক ধরে একটু হেঁটে এলেই দেখতে পাবে কিন্তু সমস্ত টোটো সার্ভিস, আর সেই টোটো সার্ভিস ধরে তোমরা কিন্তু সরাসরি এই মন্দিরে পৌঁছে যেতে পারবে। আর পার হেড ভাড়া লাগবে 20 টাকা করে। আর যারা ফেরি সার্ভিসে আসতে চাইছো তাদের জন্য বলে রাখি, তোমরা নৈহাটি ফেরিঘাট থেকে চুঁচুড়া ফেরিঘাটে চলে আসতে পারো। ফেরিঘাটের বাইরে থেকে তোমরা কিন্তু টোটো সার্ভিস পেয়ে যাবে, সেভাবেও কিন্তু সরাসরি এই ষান্ডেশ্বর মন্দিরে তোমরা পৌঁছে যেতে পারবে। চলো, ষান্ডেশ্বর মহাদেব মন্দিরের সম্পূর্ণ মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, সঙ্গে সম্পূর্ণ ইতিহাসও তোমার সাথে শেয়ার করে দিলাম। আর এই মন্দিরটি হুবাও আরও একটা মন্দিরের সাথে মেলে, সেটা কোন মন্দির সেটাও কিন্তু জানিও কমেন্ট সেকশনে। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, আর সঙ্গে প্রচুর শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটা অবশ্যই হিট করে যাও। আর এরকম সুন্দর সুন্দর মন্দিরের সন্ধান যদি তোমাদের কাছেও থাকে অবশ্যই কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো। চলো, আজকের মতো এখানেই এন্ড করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে।